আমরা গতদিনে ডায়াবেটিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তা আমরা বলেছিলাম ডায়াবেটিস কেন হয়, কত ধরনের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের লক্ষণ কি, আর ডায়াবেটিস রোগ নির্ণয়ের উপায় নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এবার সেই সাথে আমরা যে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণ এবং তার যে ব্যবস্থাপনা সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তা আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগের নিরাময়ের পথ হিসাবে। আমরা জেনেছি যে আমরা এখন যেটা শুরু করেছি যে লাইফস্টাইল ডিজিজ নিয়ে। এর আগে আমরা লাইফস্টাইল ডিজিজের মধ্যে ওবেসিটি নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা আলোচনা করব, গতদিন আমরা ডায়াবেটিস নিয়ে যেটা শুরু করেছিলাম সেটা প্রথম পর্ব হিসাবে আমরা ধরে নিচ্ছি। কয়েকটি পর্বে এটা নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমরা বিস্তারিতভাবে ডায়াবেটিস নিয়ে চর্চা করব। তা আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে ডায়াবেটিস, আমরা শুরুতে যেটা বলেছিলাম যে ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজটা নিরাময় করতে গেলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমাদের যে লাইফস্টাইল সেটা পরিবর্তন না করলে আমরা এই লাইফস্টাইল ডিজিজ শুধু ওষুধ দিয়ে নিরাময় করতে পারবো না। তা আমাদের বিভিন্ন রকম অবজারভেশনের আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করতে হবে বা অবজারভেশন করতে হবে। একটা হচ্ছে আমাদের ওবিসিটি, যেটা অর্থাৎ মুটিয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, ওজন বাড়া, সেই সমস্ত থেকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে কিছু খাবার আছে যার মধ্যে জিআই সূচক, যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা বেশি, সেই গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারের মধ্যে বেশি থাকে সেইগুলো আমাদের বর্জন করতে হবে বা কম খেতে হবে। আর যেখানে জিআই সূচকটা কম থাকবে সেই সমস্ত খাবারগুলো আমরা নিরাপদে গ্রহণ করতে পারি। এবার আসা যাক, আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি কোন কোন খাবারের মধ্যে আছে। আমরা একটা চার্ট নিয়ে আলোচনা করি। আমরা বিভিন্ন অবজারভেশনের মধ্যে দেখেছি, যে আমরা যে রুটিটা খাই, যে রুটিটা সাদা ময়দার রুটি, তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100। তার মানে এটা গ্লাইসেমিক ইন্ডেক্স হাই। তাহলে আমরা যেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হাই হবে সেটা ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। তাহলে সাদা রুটি অ্যাভয়েড করতে হবে। তার জিআই হচ্ছে 100। এবার আলু, ভাত, নুডলস, এর জিআই কত? এর জিআই হচ্ছে 95।
সুতরাং এটা গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে হাই। সুতরাং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আলু, ভাত, নুডলস এগুলো খাওয়া যাবে না। মধু বা চালের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কত আছে? মধু বা চালের মধ্যে আছে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 90। তাহলে এটাও গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে হাই। সুতরাং এটাও বর্জন করতে হবে। কর্নফ্লেক্স, সেদ্ধ আলু, ছানা আলু, গাজর এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 85। এখানেও আমরা লক্ষ্য করছি যে এগুলোর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে হাই। সুতরাং এটা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এটা বর্জনীয়। কিশমিশ, কিশমিশের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 80। এখানেও আমরা দেখছি যে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই। সুতরাং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিশমিশ বর্জনীয়। বাজারে পেস্ট্রি, মিষ্টি, তরমুজ, বাঙ্গি মানে ওই তরমুজের মতোই একটা ফল, তারপরে হচ্ছে কুমড়ো, তারপরে দুধ দিয়ে রান্না করা যে ভাত অর্থাৎ পায়েস বা মিষ্টান্ন, তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 75। সুতরাং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই খাবারগুলো বর্জনীয়। জ্যাম, বাজারে জ্যাম বিক্রি হয়, সুজি আছে, সাদা ভাত, চকলেট বিক্রি হয়, আনারস ফল একটা, আলুর চিপস, তারপরে দুধ চকলেট, এর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই। সুতরাং এইটা বর্জনীয়। কমলার রস, গমের আটা, রুটি, তারপরে রায়ের রুটি, পনির সাথে পেস্তা, এর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 65। সুতরাং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই সমস্ত খাবারগুলো বর্জনীয়। এবার আসা যাক কুকিজ, টিনজাত পিস, আঙ্গুরের রস, তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 55। এখানেও আমরা কিন্তু লক্ষ্য করছি যে তার গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যাধিক বেশি। সুতরাং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই খাবারগুলো বর্জনীয়। আমরা কিছু খাবার আছে এমনি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে যদি প্রক্রিয়াজাতভাবে খাওয়া হয় তাহলে কিন্তু তার ক্ষতি হয়। যেমন ধরুন আপেল এমনি খাওয়া ভালো, কিন্তু আপেল যদি রস বের করে খাওয়া হয় তাহলে সেটা কিন্তু ক্ষতিকর। সেক্ষেত্রে তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 50। নারকেল, তারপরে যে কোনো শস্যের রুটি, টোস্ট, এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 45। এখানেও আমরা লক্ষ্য করছি যে এই খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই। সুতরাং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই সমস্ত খাবারগুলো বর্জনীয়। গাজর আমরা এমনি খাই, কিন্তু অনেকে গাজর রস করে খায়। তারপরে
অনেকে ডুমুর খায়, তাহলে সেই ডুমুরটাও কিন্তু তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে যেহেতু এটা বেশি, সেই জন্য এটা গাজরের রস, শুকনো ডুমুর, পেস্তা, এগুলো তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 40। এখানেও আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই অনেক বেশি। সুতরাং এই খাবারগুলো ডায়াবেটিস রোগীর পক্ষে বর্জনীয়। বাজারে চেরি ফল বিক্রি হয়, ব্ল্যাকবেরি বিক্রি হয়, তারপরে সোনালি রঙের একরকম সিম বিক্রি হয়, স্ট্রবেরি বিক্রি হয়। বুনো স্ট্রবেরি বলে একটা স্ট্রবেরি আছে, লাল এবং সবুজ মুসুর ডাল, সোয়াবিন থেকে ময়দা তৈরি করা হয়, সেই ময়দা দিয়ে কিছু খাবার তৈরি করা হয়। তা এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 25। তুলনামূলকভাবে জিআই অনেকটা কম, তবু অনেক ঠিক ডায়াবেটিস রোগীর পক্ষে সেটা ঠিক উপযুক্ত নয় বলে এগুলো বর্জনীয়। সোয়া যেটা হচ্ছে সোয়াবিন থেকে দুধ হয়, দুধ থেকে দই হয়, এবং বাজারে সবজি হিসাবে বেগুন বিক্রি হয়। তা এই বেগুনের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 20, অনেকটাই কম। তবে এটা বেশি করে খাওয়া যাবে না, সীমিতভাবে এটা খাওয়া যেতে পারে, যেহেতু তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 20। এবার আমরা তাহলে ডায়াবেটিস রোগী খাবেটা কি? ডায়াবেটিস রোগী সবই তো আমরা দেখছি জিআই হাই, আর জিআই হাই হলে ডায়াবেটিস রোগী সেটা খাওয়া নিষিদ্ধ। তাহলে ডায়াবেটিস রোগীরা কি না খেয়ে মরবে? তাদের খাওয়ার জন্য কি কি ব্যবস্থা আছে? আমরা 20-র নিচে যে ডায়াবেটিস ইন্ডেক্স দেখতে পাচ্ছি, সেগুলো নিরাপদভাবে খাওয়া যেতে পারে। সেগুলো হচ্ছে শসা, বাদাম, ব্রোকলি, বাঁধাকপি, পেঁয়াজ, মাশরুম, আখরোট, আদা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, সোয়াবিন, এগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীর পথ্য হিসাবে আমরা দিতে পারি। আর গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে কম যে খাবারের মধ্যে আছে সেটা হচ্ছে লেটুস পাতা, অ্যাভোকাডো, লেটুস পাতা, এগুলো আমরা ডায়াবেটিস রোগীকে প্রেসক্রাইব করতে পারি, অর্থাৎ নিরাপদে এগুলো খেতে পারি। ঘনশ্যাম বাবু, আপনার মাইক্রোফোনটা অফ রাখুন। কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে করবেন, ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন করবেন না। বুঝতে অসুবিধা হলে আমরা ক্লাসের শেষে, আপনার মাইক্রোফোনটা বন্ধ করুন ঘনশ্যাম বাবু। আচ্ছা, এবার আসা যাক গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচণ্ডভাবে কম আছে দারুচিনি, তুলসী। তাহলে আমরা আরও নিরাপদভাবে দারুচিনি, তুলসী, এমনকি ভেষজ হিসাবে আমরা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দারচিনি, তুলসী ব্যবহার করতে পারি। এবার আসা যাক, আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স, উচ্চ গ্লাইসেমিক গ্লাইসেমিক যেগুলো আছে সূচক বা নিম্ন গ্লাইসেমিক সূচক, এর সুবিধা আর অসুবিধা বা ক্ষতির দিক নিয়ে আমরা একটু আলোচনা করি।
সেটা হচ্ছে কিছু লোকের ভুল ধারণা করে বিশ্বাস করে যে উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত কার্বোহাইড্রেটগুলো একেবারে খাওয়া উচিত নয়। আমরা এতক্ষণ ধাপে ধাপে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বা হাই জিআই যে খাবারগুলো তার পরপর সিরিয়ালে আমরা আলোচনা করলাম। তাহলে এই খাবারগুলো কি খাওয়া যাবে? তাহলে অনেকের ধারণা আছে যে এগুলো একেবারেই খাওয়া যাবে না। এটাও একটা ভুল ধারণা। যেমন তারা বলে সবকিছু সংযমের ক্ষেত্রে কার্যকর। উদাহরণস্বরূপ ভারী শারীরিক পরিশ্রমের পক্ষে উচ্চ গ্লাইসেমিক সূচকের সাথে খাবার গ্রহণ করা খুবই দরকার। যারা হেভি ফিজিক্যাল ওয়ার্ক করেন, যারা প্রচুর পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো খাওয়া চলবে এবং খুব প্রয়োজন। কারণ তার শারীরিক পরিশ্রমের ফলে তার যে ক্ষয় হয়, সেই হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো কিন্তু সেই ক্ষয় পূরণ করে। সুতরাং যারা অতিরিক্ত বা বেশি পরিমাণে শারীরিক পরিশ্রম করেন তারা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো খেতে পারেন। তা না হলে এই অত্যাধিক পরিশ্রমের ফলে তার দেহে একটা ক্লান্তি আসবে, দেহের একটা ক্ষয় আসবে, সেই ক্ষয়টা পূরণ হবে না। সুতরাং তাদের ক্ষেত্রে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাওয়া যেতে পারে। তবু ক্রমাগত উচ্চ গ্লাইসেমিক খাবার গ্রহণ করা বিপজ্জনক। কিন্তু এক্ষেত্রে যদি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভয়ের ব্যাপার বা বিপজ্জনক কারণ ঘটতে পারে। আর এর ফলে তার ভয়ঙ্কর রকম পরিণতি হতে পারে। অতিরিক্ত শরীরে ওজন এবং উচ্চ গ্লুকোজ ঘনত্ব একটি মিষ্টি রোগ এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্যাথোজেনিক্যাল বিকাশের ফলে তার প্রচণ্ড রকম শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা সবাই জেনে রাখতে হবে যে এই সমস্ত ক্ষেত্রে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা খাবোটা কি? আমরা খাবো অর্থাৎ প্রাণীজ খাবারটা খাওয়া চলবে না। প্রাণীজ খাবার বলতে হচ্ছে গরুর মাংস, শুয়োরের মাংস, খাসির মাংস, এই সমস্ত প্রাণীজ খাবার খাওয়া যাবে না। প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে আর ফল খেতে হবে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে নিরামিষ খাবার, প্রচুর পরিমাণে নিরামিষ খাবার খেতে হবে। আমিষ খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর কি, শস্য জাতীয় খাবারের মধ্যে কিছু খাবার বেছে নিতে হবে, অর্থাৎ যে খাবারগুলো প্রসেস করা থাকে না সেই সমস্ত খাবারগুলো খাওয়া যেতে পারে। আমরা ভাতের পরিবর্তে আমরা যেটা দেখেছি যে খাবারগুলো আমরা বাঙালি ভাত ছাড়া আমরা চলতে পারি না, তাহলে ভাত, রুটি এগুলো আমাদের খেতে হয়। আর আমাদের অবজারভেশনের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গমজাত কোনো খাবার বা চালের থেকে প্রোডাক্টস যে খাবারগুলো,
সেই খাবারগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে এবং তার ডায়াবেটিসের হওয়ার একটা প্রবণতা সৃষ্টি করে। তাহলে আর কোনো খাবার তো থাকছে না। গমের প্রোডাক্টস, চালের প্রোডাক্টস যদি আমরা বাদ দিই, তাহলে চাল থেকে নানা রকম জিনিস হয়, গম থেকে, ময়দা থেকে, রুটি, পাউরুটি, নানা রকম খাবার হয়। আমরা এমনকি আমরা দক্ষিণী যে খাবারগুলো, দক্ষিণ ভারতের যে খাবারগুলো আছে, ইডলি, ধোসা, এগুলোর মধ্যেও কিন্তু স্টার জাতীয় জিনিসগুলো থাকছে। বরং সেখানে আরও সেইগুলো যে প্রসেসিং ফুড, দক্ষিণ ভারতের যে খাবারগুলো তৈরি হয় সেগুলো আরও বেশি প্রসেসিং ফুড। তাহলে প্রসেসিং ফুডগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীর পক্ষে বিপজ্জনক। তাহলে প্রসেস ছাড়া কি খাওয়া যেতে পারে? ভাতের পরিবর্তে, রুটির পরিবর্তে কি খাওয়া যেতে পারে? বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং অবজারভেশনে দেখা গেছে এক রকম ঘাস জাতীয় খাবার, ঘাস জাতীয় মানে শস্য দানা, যার নাম হচ্ছে কাউন চাল বা শ্যামা চাল। এই কাউন চাল বা শ্যামা চাল এটা কিন্তু ঠিক প্রসেসিং করা নয়। কারণ কি, আমাদের যে ভাত তৈরি হয়, ধানটাকে প্রথমে সেদ্ধ করা হয়, অর্থাৎ প্রসেস করা হয়। সেই ধানটাকে সেদ্ধ করার পরে তারপরে সেটা থেকে ভাত রান্না করা হয়, মানে প্রসেসের পরে প্রসেস হচ্ছে। তাহলে সেই প্রসেস হওয়ার ফলে হচ্ছে কি, তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাচ্ছে। আর যে খাবারটা আমি বললাম যে কাউন চাল বা শ্যামা চাল, শ্যামা ঘাস যাকে বলা হয়, সেই শ্যামা চাল বা শ্যামা ঘাস, এটা অনেকটা ভাতের মতোই দেখতে, তার মধ্যে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। অর্থাৎ আমরা হোমিওপ্যাথি ফার্মেসিতে পড়তে গিয়ে বলেছিলাম যে পৃথিবীতে ভেহিকেল বা নন মেডিসিনাল সাবস্টেন্স বলতে কিছু নেই। তাহলে আমরা ভেহিকেল হিসাবে সুগার অফ মিল্ক ব্যবহার করি, গ্লোবিলস ব্যবহার করি, ডিস্টিল ওয়াটার ব্যবহার করি, অ্যালকোহল ব্যবহার করি। তাহলে নন মেডিসিনাল সাবস্টেন্স নেই, তাহলে আমরা ভেহিকেল হিসাবে কি করে ব্যবহার করি? অর্থাৎ সেখানে যেগুলো দেখা গেছে ভেহিকেলের মধ্যে তার মেডিসিনাল প্রপার্টিস এত কম, এটা নেগলিজেবল। তেমনি শ্যামা চাল বা কাউন চালের মধ্যে যে জিআই ইন্ডেক্স, যেটা আমরা বলছি গ্লাইসেমিক ইন্ডেক্স, সেই গ্লাইসেমিক সূচক যেটা খুবই কম, নেগলিজেবল। সুতরাং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ভাতের পরিবর্তে, গমের পরিবর্তে আমরা কাউন চাল বা শ্যামা চাল প্রেসক্রাইব করতে পারি। আর কি, প্রচুর পরিমাণে প্রাকৃতিক আঁশযুক্ত তাজা ফল এবং শাকসবজি খেতে হবে। লেবু, পুরো শস্য এবং স্কিম, যে দুধগুলো থেকে ননি তুলে নেওয়া হয়, সেইগুলো খাওয়া যেতে পারে। এবার হচ্ছে কিছু ডায়েট আমরা সিলেক্ট করতে পারি, সেগুলো প্রোটিন এবং কম ডিআই যুক্ত খাবারের সংমিশ্রণ। সেইভাবে আমরা কিছু খাবার প্রেসক্রাইব করতে পারি। এই ডায়েট অন্তর্ভুক্ত খাবারগুলো জিআই কম থাকে, তারা মানুষের শরীরকে পরিপূর্ণ করে তোলে, ক্ষুধার প্রবণতা রোধ করে, এবং যে ব্যক্তির ওজন বা ডায়াবেটিস সমস্যা রয়েছে তাদের এই ডায়েট ব্যবহার করা উচিত। আমরা বিভিন্ন রকম অবজারভেশনে দেখেছি যে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ওজন বাড়ার একটা প্রবণতা থাকে, অর্থাৎ ওজন বেড়ে যায়। আর ওজন বাড়ার ফলে হচ্ছে কি, ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর এসে দাঁড়ায়। সেই রিস্ক ফ্যাক্টরকে অ্যাভয়েড করার জন্য তাকে কি করতে হবে,
তাকে শারীরিক কসরত করতে হবে, হয় ফিজিক্যাল লেবার দিতে হবে অথবা বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম, যোগ থেরাপি এই সমস্তগুলোর সাহায্য নিতে হবে। অর্থাৎ তার দেহের যে চর্বি জাতীয় জিনিসগুলোকে গলিয়ে ফেলতে হবে। আর কি করতে হবে? আর করতে হবে এই চর্বি গলানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে ফাস্টিং করা। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা বিভিন্ন পূজা অর্চনার সময় উপোস করে, বাংলায় একে বলা হয় উপোস। যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের বিভিন্ন সময়ে তাদের নির্দেশিত সময়ে তারা রোজা করে। এটা শুধু ধর্মীয় ব্যাপার না, এর পিছনে একটা বিজ্ঞান আছে। মুসলিমরা যে রোজা করে, নামাজ পড়ে, এটাও কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক। হিন্দুরা যে উপোস করে শুধু উপাসনার জন্য উপোস করে না, তাদের একটা ধর্মের অন্তরালে বিজ্ঞান মনস্ক মন কাজ করে, বিজ্ঞান সেখানে যথেষ্ট পরিমাণে কাজ করে। অর্থাৎ ফাস্টিংয়ের ফলে কি হয়, তার দেহের যে বিষাক্ত পদার্থগুলো সেগুলো বের হয়ে যায়। কিভাবে বের হয়? অনেকে তারা উপোস বা ফাস্টিং যেগুলো করছে, অনেকে নির্জলা উপোস করে। নির্জলা মানে হচ্ছে কোনো রকম জল খাওয়া যাবে না। এবং যারা রোজা করে তাদের কাছে আমি শুনেছি তাদের থুতুটা পর্যন্ত গিলতে পারবে না। কিন্তু এটা বিজ্ঞানসম্মত নয়। বিজ্ঞানসম্মত বিষয়টা যেটা হচ্ছে, ফাস্টিংয়ের সময়, রোজার সময় এবং উপোসের সময় প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণ ফাস্টিংয়ের ফলে দেহের যে জলীয় পদার্থগুলো তার একটা ডিহাইড্রেশন হয়, আর ডিহাইড্রেশন হলে তার সেটা হচ্ছে কিডনির উপরে তার একটা প্রভাব পড়ে। সুতরাং এই ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করার জন্য জল খেতে হবে, লেবু জল খেতে হবে, হ্যাঁ, এবার জলের সঙ্গে একটু নুন মিশিয়েও খাওয়া যেতে পারে। সেখানে সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি হয়। এই সোডিয়াম ক্লোরাইডের ঘাটতির জন্য সামান্য একটু লবণ মিশিয়ে অথবা লেবুর রস মিশিয়ে সেটা খাওয়া উচিত। আর এর ফলে হচ্ছে কি, এই ফাস্টিংয়ের ফলে বা উপোসের ফলে বা রোজার ফলে তার দেহের যে চর্বি জাতীয় জিনিসগুলো আছে সেই তার বার্ন হওয়া শুরু হয়। অর্থাৎ দেহের যে চর্বি জাতীয় পদার্থগুলোকে যত বেশি বার্ন করতে পারবে তত বেশি ডায়াবেটিস থেকে সে রক্ষা পাবে, তত বেশি সে ডায়াবেটিস থেকে রক্ষা পাবে। আপনারা আমাদের কাছে নলেজে যদি কোনো ডায়াবেটিস রোগী থাকে তাহলে দেখবেন যে তাদের একটা ক্ষিধার প্রবণতাটা বেশি থাকে। তারা বেশি খেতে চায়, ঘন ঘন খেতে চায়, খাওয়ার পরে খেতে চায়, তাদের অ্যাপিটাইটটা একটু বেশি। এই অ্যাপিটাইটটা বেশি এইটা হচ্ছে তার একটা লক্ষণ। এইভাবে যদি ফাস্টিং করা হয় বা গ্লাইসেমিক ইন্ডেক্স হিসাব করে যদি খাবার খাওয়া যায়, তার কিন্তু ওই যেটাকে আমরা ক্যানাইন হাঙ্গার বলি বা রেভেনাস অ্যাপিটাইট বলি, সেখান থেকে সে অব্যাহতি পেতে পারে। আচ্ছা, আমরা এই ডায়াবেটিস নিয়ে আরও দু একটা পর্বে আলোচনা করব। আজকে আমরা অনেক গ্যাপ দিয়ে আমরা আজকে ক্লাস শুরু করলাম। আজকে আমরা এখানেই এটা শেষ করছি, কারণ দেখলাম অনেকের কিছু প্রশ্ন করার ইচ্ছে আছে, প্রবণতা আছে, তাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের দিতে হবে। আমরা আজকে এই ডায়াবেটিস নিয়ে যে আলোচনা তার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করব।